ওরম বিড়বিড় করতে করতেই নিজের মাথার চুল নিজেই টেনে ছিঁড়ছে। তখন কি এটা অন্য কেউ ওকে দিয়ে করায়? কোনো অশুভ শক্তি বা কোনো প্রেতাত্মা? ওইটা বর্ষা নয়, অন্য কেউ করে বর্ষারই রূপে। তাহলে কি সত্যি কোনো অশুভ শক্তি বা প্রেতাত্মা ভর করেছে বর্ষার উপর? রাশ হালকা মানুষদের উপর কোনো আত্মা বা অশুভ শক্তি খুব সহজেই ভর করতে পারে। এই সব মানুষদের খুব সাবধানে থাকা উচিত। ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে জানতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সেই ঘুটঘুটে অন্ধকার ঘরের মধ্যে ওরা ভয়ে সিটিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ওই ঘরেই কেউ বিড়বিড় শব্দে কিছু বলে চলেছে একটানা, এক অজানা ভাষায়। কেউ কাউকে দেখতে পাচ্ছে না, শুধু এইটুকু বুঝতে পারছে ওরা ছাড়াও এই ঘরে অন্য কেউ একজন আছে যে বিড়বিড় করে কিছু বলে চলেছে নিজের মতো। উপাসনার কোনো বিপদ হলো না তো? ও চিৎকার করলো কেন? আর ওই অন্ধকারে কেই বা অমন বিড়বিড় করছে? কি হচ্ছে ওদের সাথে? তবে সত্যি কি ওরা কোনো খারাপ আত্মা বা ভূতের কবলে পড়ল সেখানে? আগের পার্টে আমি বলেছিলাম ঠিক কি কি হয়েছে ওদের সাথে। যারা এখনও শোনোনি তারা ডেসক্রিপশনে দেওয়া পার্ট 2 এর লিঙ্কে গিয়ে শুনে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর থেকেই আমি এই পার্টে বলা শুরু করছি। চলো তাহলে শুরু করা যাক। দীপায়ন কাঁপতে কাঁপতেই তাড়াতাড়ি করে পকেট থেকে মোবাইলটা বের করেই আগে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিল। তারপর মোবাইলটা সামনের দিকে ধরতেই দেখলো ঠিক ওর সোজাসুজি আয়নার দিকে মুখ করে রাখা চেয়ারে সে বসে। মাথাটা নিচু, লম্বা চুল সব এলোমেলো হয়ে আছে, মাটি অবধি লটাচ্ছে চুলগুলো। পিছন থেকে শুধু চুলটাই দেখা যাচ্ছে। আর সেই একটানা অদ্ভুতভাবে বিড়বিড় করে কিছু যেন বলেই চলেছে সে। মুখ তো দেখতেই পাচ্ছে না পিছন দিয়ে। তারপর আস্তে আস্তে ফ্ল্যাশ লাইটটা একটু উপর দিকে করতেই আয়না দিয়ে স্পষ্ট দেখতে পেল মুখটা। সে অদ্ভুত ফ্যাকাশে মুখ, চোখের অদ্ভুত শূন্য দৃষ্টি দিয়ে একভাবে আয়নার দিকে তাকিয়ে দুলে দুলে বিড়বিড় করেই চলেছে। ওটা বর্ষা, হ্যাঁ ওটা বর্ষারই মুখ। বর্ষাই অমন ভয়ঙ্করভাবে ঘুটঘুটে অন্ধকারে বসে আয়নার দিকে তাকিয়ে বিড়বিড় করে চলেছে। আর এর থেকেও অদ্ভুত ব্যাপার হলো, যে ভাষায় ও এতক্ষণ ধরে বিড়বিড় করছে সেটা বাংলা, হিন্দি, ইংলিশের মধ্যে কোনোটাই নয়, এইটুকু নিশ্চিত। কিন্তু কি ভাষায় যে বলছে সেটা বোঝাই যাচ্ছে না। আমাদের জানাশোনা কোনো ভাষা নয় সেটা। ওদের পরিস্থিতিটা তখন ভাবুন। সেই অন্ধকার ঘুটঘুটে ঘর, ভীষণ ঠান্ডা, পাহাড়ি এলাকা, ঘর থেকে অনেক দূরে এক হোমস্টেতে। সেই ঘরের মধ্যে সামনেই বসে ওদেরই একজন বন্ধু খুব অদ্ভুতভাবে কিছু অজানা ভাষায় নিজের মতো বিড়বিড় করে চলেছে। আর একদিকে একটু আগেই করা উপাসনার সেই ভয়ার্ত চিৎকার। তোমরা যারা আগের পার্টটা শোনোনি গিয়ে এক্ষুনি শুনে নাও, তাহলে বুঝতে পারবে এর আগে ঠিক কি কি হয়েছিল ওদের সাথে।
সব মিলিয়ে তখন ওই ঘরে এক অস্বস্তিকর পরিবেশ। আমরা এরকম অনেক ভূতের মুভিতে বা ভিডিওতে দেখে থাকি বা শুনে থাকি, তাতেই আমাদের ভয় লাগে। তাহলে ভাবো ওদের নিজেদের সাথে এইসব জিনিস ঘটছে, তাহলে তখন ওরা কতটা ভয়তে আছে, কতটা ভয়াবহ অবস্থা ওদের। দীপায়ন ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে যখন ঠকঠক করে কাঁপছে, যেন মাথা কিছু কাজ করছে না, চোখের সামনে এইসব দেখে কিছু যেন বুঝতেই পারছে না কি করবে, তখনই ওর পাশ থেকে সৃজিত কাঁপা কাঁপা গলায় বলল, এসব কি হচ্ছে? কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না দীপ। বর্ষা উড়ম করছে কেন? ওইসব কি বকছে ও বসে বসে? সত্যি কি আমরা ভূতের কবলে পড়লাম নাকি? রাম 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 রাম। এরপর অলিভিয়াও মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে বলল, উপো কোথায়? উপো ওরম চিৎকার করলো কেন তখন? ওর সাথে আবার কি হলো? উপো, কোথায় গেলি তুই? চিৎকার করলি কেন? কি হয়েছে? এইসব বলতে বলতে ফ্ল্যাশ লাইটটা ঘরের চারদিকে ঘোরাতেই দেখলো উপাসনা ঘরের একদম কোণায় বিছানার উপর ভয় কুঁকড়ে জড়সড় হয়ে মুখে হাত দুটো চাপা দিয়ে বসে আছে। ওই তো উপো বিছানার উপর বসে আছে। ওই কি হলো তোর? ভয় পাস না, আমরা আছি তো, কিছু হবে না। নিজেও ভয় ভয় বলল অলিভিয়া। তারপর তাড়াতাড়ি করে খাটের উপর উঠে উপাসনাকে জড়িয়ে ধরে বলল, তুই ভয় পাস না কেমন, কিচ্ছু হবে না। তারপর সৃজিত তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিল, আর সবে মল্লিকা দিকে ডাকতেই যাবে দেখলো চারদিকে আলো জ্বলে উঠল আর জেনারেটরের ঘ্যার ঘ্যার শব্দ শুরু হলো। বুঝলো যে ইতিমধ্যে জেনারেটর চালিয়ে দিয়েছে মল্লিকা দি। তারপরেই ঘরে ঢুকে দেখলো উপাসনা আর অলিভিয়া বিছানার এক কোণায়, আর দীপায়ন দাঁড়িয়ে। ওদের চোখ একদিকেই, সেই আয়নার সামনে রাখা চেয়ারটাতে বসে থাকা বর্ষার দিকে। কিন্তু কারেন্ট আসতেই সেই ভয়ঙ্কর রূপ, সেই বিড়বিড় আওয়াজ কোনোটাই আর নেই। দেখলো বর্ষা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ওদের দিকেই খুব অদ্ভুত একটা দৃষ্টিতে তাকিয়ে, যেন ও কিছু জানেই না যে এতক্ষণ কি হচ্ছিল, কি করছিল। ও নিজেও যেন হকচকিয়ে তাকিয়ে আছে সবার দিকে, যেন কোনো ভ্রমে ছিল। এক্ষুনি হুঁশ ফিরল ওর। ওরা চারজনে তখন হাঁ করে বর্ষার দিকে খুব ভয় মিশ্রিত চোখে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে এই 1-2 মিনিট যা হলো সেটা কি ছিল, সত্যি কি হচ্ছে এইসব ওদের সাথে। মানে এইগুলো এতদিন ওরা মুভিতে দেখেছে, লোকের মুখে শুনেছে, কিন্তু এখন চাক্ষুষ এরকম বাড়ি থেকে দূরে পাহাড়ে এক অজানা জায়গায় চাক্ষুষ হচ্ছে, এটা যেন ওদের এখনো বিশ্বাসই হচ্ছে না। প্রায় 1 মিনিট মতো ওরা সবাই চুপ করে একে অপরের দিকে দেখছিল, আর কেউ কারোর জায়গা থেকে এক পাও নড়ছে না, যেন ভয়ে পুরো সিটিয়ে আছে সবাই। বর্ষাকে ওদের ভয় পাওয়া উচিত নাকি ওর পাশে থেকে ব্যাপারটাকে সামলানো উচিত যাতে ওর কোনো রকম অসুবিধা না হয়, সেটা ওরা যেন মনস্থির করে উঠতেই পারছে না। তারপর সেই ঘরের নিস্তব্ধতা কাটিয়ে এবার বর্ষা নিজেই বলল, বলছি কি কি হয়েছে রে? এরকম তোরা আমার দিকে তাকিয়ে এখানে বসে সবাই এত ভয়ে মনে হচ্ছে। উপো উপো এরকম ভয় কাঁপছে কেন? কি হয়েছে বল না, আমি কিছু করেছি নাকি? আমার কেমন একটা হচ্ছে শরীরটা, কিচ্ছু বুঝতে পারছি না, আমার কিছু ঠিক লাগছে না। বর্ষার কথা শেষ হতে না হতেই উপাসনা ভীত গলাতে খুব উত্তেজিত হয়ে বলল, ওই দেখ ওইটা কি? ওর হাতে ওইটা কি? বর্ষা, তুই এই 2 দিন ধরে এগুলো করছিস? তোর হাতে এই চুল ছেঁড়া কোথা থেকে এলো বর্ষা? ওর কথা শেষ হতে না হতেই সবার চোখ গেল বর্ষার হাতের দিকে। এক গোছা লম্বা চুল ছেঁড়া, বর্ষার হাতে মুঠো করে ধরা। সবাই দেখেই যেন চমকে উঠল,
আর বর্ষা নিজেও সেটা দেখে ভয় আঁতকে উঠে হাত থেকে ফেলে দিল চুলের গোছাটা। এসব কি? আমি সত্যি বলছি, আমি করিনি এটা। এটা আমার হাতে কোত্থেকে এলো? আমি জানি না সত্যি। আমি কেন নিজের মাথার চুল ছিঁড়ব বল? আমার তো মাথায় ব্যথা লাগবে। আমি এটা নিজে জেনে শুনে কি করে করব? কি হচ্ছে? তোরা আমাকে বাঁচা। এই কথাটা শেষ করতে করতেই বর্ষা কান্নায় ভেঙে পড়ল। উপাসনা আর অলিভিয়া এবার না থাকতে পেরে তাড়াতাড়ি উঠে এসে বর্ষাকে জড়িয়ে ধরল। তোর কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, আমরা আছি তো, এবার দেখ সব ঠিক হয়ে যাবে, তুই একদম ভয় পাস না, এই বলে আস্থা দিল উপাসনা। তারপর ওরা বর্ষাকে ধরে বিছানাতে বসালো। সৃজিত দরজাটা বন্ধ করে দিল যাতে বাইরে থেকে কেউ গেলে যেন কিচ্ছু শুনতে না পায়। তারপর ওরা 5 জন মিলে বসলো এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করবে বলে। দীপায়ন শুরু করলো, দেখ, আমি আজ যা যা দেখলাম নিজের চোখে, এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার বলে আমার কিন্তু মনে হয় না। ওরম অস্বাভাবিকভাবে বর্ষার বিড়বিড় করে কথা বলা, তাও আবার অপরিচিত অজানা কোনো ভাষায়, আর ওর হাতে পাওয়া ওর নিজেরই মাথার চুল, এইসব কিন্তু ভালো লক্ষণ নয়। জানি এগুলো অনেকেই বিশ্বাস করবে না, তবে এটা কোনো অশুভ শক্তিরই প্রভাব বলে আমার মনে হয়। এক্ষুনি আমাদের মা বাবাকে জানানোটা উচিত হবে না, কারণ ওরা সকলেই দুশ্চিন্তা করবে, আর ওই কলকাতা থেকে তো ওরা কিছু করতেও পারবে না, তাই বেকার ওদের জড়িয়ে কোনো লাভ নেই। যা করার আমাদেরই করতে হবে। আচ্ছা শ্রী, তোর কোন একটা কাকা এইসব প্যারানর্মাল ইনভেস্টিগেশন নিয়ে কিছু কাজ করে না? ওনার সাথে একবার যোগাযোগ করলে কেমন হয় রে? সৃজিত একটু ভেবে নিয়ে বলল, হ্যাঁ, তা ঠিকই বলেছিস, এক্ষুনি মা বাবাদের জানিয়ে লাভ নেই, তবে এই ব্যাপারটা যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায়, তাই দেরি করা উচিত হবে না। আমরা কিন্তু একা এখানে, বড় কোনো বিপদে পড়লে মুশকিলই হবে। যা করার তাড়াতাড়ি করতে হবে। নিজের কাকা নয় ওটা, আমার বন্ধুর বাবা হয় আর কি, তবে একটু বুঝিয়ে বললে হয়তো মা বাবাকে জানাবে না ব্যাপারটা। কিন্তু উনি কি গুরুত্ব দেবে আমাদের কথার? মানে নিছকই মজা বা মনের ভুল বলে উড়িয়ে দেবে না তো? কারণ আমাদের কাছে তো প্রমাণ নেই যা যা হয়েছে, মুখের কথায় কি বিশ্বাস করবে? অলিভিয়া খুবই উত্তেজিত হয়ে বলল, আছে আছে, অল্প হলেও প্রমাণ আছে। দেখ, ওই ডাস্টবিনে ফেলা চুলের গুচ্ছ, ওইটা তো প্রমাণ আছেই, আর তার থেকেও বড় প্রমাণ আছে আমার কাছে। এই বলে আর 1 সেকেন্ডও দেরি না করে তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে কিছু একটা দেখতে লাগলো। বর্ষা, তুই না দেখলেই ভালো হয় আমি যেটা এখন দেখাতে চলেছি, বুঝলি? জানি না এটা তুই দেখলে ঠিক কিভাবে রিয়্যাক্ট করবি, তাই আমি এটার ব্যাপারে এতক্ষণ কিছু বলিনি। তোকে কিন্তু শক্ত থাকতে হবে। আমাদের নিজেদেরই অবস্থা খারাপ হয়ে গেছিল একটু আগেই। এরকম পরিস্থিতিতে আমরা তো কখনো পড়িনি, শুধু শুনেছি। আমি বলবো তুই না দেখলেই ভালো হয়। বর্ষা বলল, না না না, যা হওয়ার হবে, আমি দেখব। কিছু খুব খারাপ হচ্ছে সেটা আমি বুঝে গেছি, আরও কিছু যদি খারাপ হয় সেটার জন্য তৈরি থাকতে হবে আমাকে। আমি দেখব, তুই যেটা দেখাবি, যা হবে দেখা যাবে। এত কিছু যখন হচ্ছেই আমার সাথে, আর দেখতে ক্ষতি কি আছে? তারপর অলিভিয়া মোবাইলে কিছু একটা চালিয়ে দিয়ে ওদের দিকে ঘোরালো। মোবাইলে পরিষ্কার দেখা যাচ্ছে একটু আগেই ওদের ঘরে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল সেটারই ভিডিও। তবে একটা জিনিস ওরা খেয়াল করলো, যেটা ওরা তখন অতটা বুঝতে পারেনি। সেই ভিডিওতে ওরা দেখলো ঘর তখন অন্ধকার ছিল, ফলে ফ্ল্যাশ দিয়ে মোটামুটি যতটা বোঝা যাচ্ছে তা হলো সেই আয়নার দিকে মুখ করে রাখা চেয়ারে বসে বর্ষা কিছু একটা বিড়বিড় করছে। তবে আর একটা জিনিসও ভিডিওটাতে পরিষ্কার দেখা যাচ্ছে,
যে বর্ষা ওরম বিড়বিড় করতে করতেই নিজের মাথার চুল নিজেই টেনে ছিঁড়ছে, কিন্তু ওর চোখে মুখে কোনো রকম ব্যথা বা কষ্ট হওয়ার ছাপ নেই। মনেই হচ্ছে না যে ও কিছু অনুভব করতে পারছে বলে। শুধু দেখছে বিড়বিড় করতে করতে নিজের চুল নিজে টেনে ছিঁড়ছে, আর আয়নার দিকে একভাবে সেই শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখতেই ওদের সবারই যেন শিরদাঁড়া দিয়ে একটা শীতল শিহরণ খেলে গেল। ভয়েতে যেন কাঁটা হয়ে গেল ওরা। তার মানে একটু আগেই ওদের সামনে বর্ষা সেই অদ্ভুত বিড়বিড় করতে করতে অন্ধকারে বসে নিজের চুল নিজেই ছিঁড়ছিল। ওরা যদি এই ভয়াবহ দৃশ্য নিজের চোখে দেখতো তখন কি জানি সবার কি অবস্থা হতো। ভিডিওটা শেষ হতেই সবাই বড় বড় চোখে বর্ষার দিকে তাকিয়ে রইল অবাক হয়ে। বর্ষা এটা দেখে তখন নিজেই যেন নিজেকে চিনতে পারছে না, সে কি করছে এটা। অলিভিয়া মোবাইলটা পাশে রেখে দিয়ে বলল, আমি তখন কিন্তু এটা দেখতে পাইনি। তখন আমি আসলে ফ্ল্যাশ লাইট না জ্বালিয়ে ভিডিওটাই অন করেছিলাম। জানিসই আমি সবসময় ভিডিও করি, তাই আমার মাথায় এলো ভিডিও অন করলেই ফ্ল্যাশও অন হয়ে যাবে এই অন্ধকারে, তাই ভিডিও অন করে দিয়েছিলাম যাতে এই পুরো ব্যাপারটা রেকর্ড হয়। সত্যি তখন কি ঘটছিল আমরা যাতে পরে দেখতে পাই ভালো করে, তাই আর কি। তবে সত্যি বলতে এইটা আমার কিন্তু চোখে পড়েনি। তার মানে এই দুদিন আমরা যে চুল ছেঁড়ার গুচ্ছ পাচ্ছিলাম সেটা বর্ষারই ছিল। বর্ষা নিজেই এমন করছিল। উপাসনা এবার বলল, আর আমি যে কাল রাতে বিড়বিড় শব্দ পাচ্ছিলাম, যেটা আমি তোদের আগেও বলেছি, বর্ষার গলায় আমি ওই শব্দগুলো শুনেছিলাম। তার মানে ওইটা সত্যি বর্ষাই ছিল। আর ওই রাতেই আমি যাকে সেই চেয়ারে আয়নার সামনে বসে থাকতে দেখেছিলাম চুল খুলে, সেটাও বর্ষাই ছিল। আর আজ সকালে ওই চেয়ারের নিচ থেকে এক রাশি লম্বা চুল ছেঁড়া পাওয়া গেল। তার মানে কাল রাতেও বর্ষা ওখানে বসে নিজের চুল নিজেই ছিঁড়েছে। আর সেদিনও বর্ষা স্নান করে বেরোনোর পরেই কিন্তু আমি বাথরুমে এরম চুলের গুচ্ছ দেখতে পেয়েছিলাম। মনে পড়ছে অলিভিয়া? আর আজ যেটা আমরা 3 চুলেতে গিয়ে লক্ষ্য করেছি সেটাও তো তাহলে মিলে যাচ্ছে, তাই না? আসলে বর্ষা, তোকে বলিনি আমরা, তুই ভয় পাবি বলে, টেনশন করবি বলে। তুই আজ 3 চুলেতে গিয়ে খুবই অদ্ভুতভাবে একদম খাদের ধারে গিয়ে দাঁড়িয়েছিলি। আর তখনই আমরা খেয়াল করেছি তোর মাথার ঠিক পিছনেই একটা জায়গায় গোল করে চামড়া দেখা যাচ্ছিল, মানে সেখানে চুল ছিল না। আরও একটা কথা যেটা তোরা জানিস না, বর্ষা আমাকে নিচে বনফায়ারের ওখানে বলছিল যে ওর নাকি মাথার বাঁ দিকটা হাত দিলেই ব্যথা ব্যথা লাগছে। কারণ ওরমভাবে যদি টেনে চুল ছেঁড়া হয় তাহলে ব্যথা তো থাকবেই, তাই না? অসহ্য ব্যথা থাকবে। কিন্তু সব থেকে বড় কথা হলো, বর্ষা যেই সময় নিজের চুল ওরম টেনে ছিঁড়ছে সেই সময় কি ওর ব্যথা লাগছে না? মানে তখন তো আরও বেশি যন্ত্রণা হওয়ার কথা, অসম্ভব লাগার কথা। এত লম্বা চুল ওরম টানলে তো। তাহলে কি বর্ষা তখন হুঁশে থাকে না নিজের? মানে মানে তখন কি এটা অন্য কেউ ওকে দিয়ে করায়? কোনো অশুভ শক্তি বা কোনো প্রেতাত্মা? তাই ও বুঝতে পারে না, ও নিজের মধ্যেই থাকে না তখন। ওইটা বর্ষা নয়, অন্য কেউ করে বর্ষারই রূপে। তাই বর্ষার যখন হুঁশ ফেরে ওর কিছু মনেই থাকে না। তাহলে কি সত্যি কোনো
অশুভ শক্তি বা প্রেতাত্মা ভর করেছে বর্ষার উপর? বর্ষা তখন ভয়ে প্রায় আধমরা হয়ে গেছে। মানে ভাবো, যে নিজে চোখের সামনে ভিডিওতে দেখতে পাচ্ছে সে নিজের চুল নিজে ছিঁড়ছে, ওরম অজানা কোনো ভাষায় বিড়বিড় করছে। এত কিছু ঘটছে তার সাথে, আর এটা স্বাভাবিক কিছু নয়, কোনো অজাগতিক মানে ভুতুড়ে অলৌকিক কিছু ঘটছে তার সাথে। ঘর থেকে এত দূর পাহাড়ে সে নিজে এবং তার বন্ধুরা সন্দেহ করছে যে তার উপর কোনো প্রেতাত্মা প্রভাব ফেলেছে এবং যখন তখন যা খুশি হতে পারে। যাই হোক, ওরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে এবার ঠিক করলো আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব সৃজিতের সেই কাকাকে একবার কল করবে। যদি সে কোনো হেল্প করতে পারে বা কিছু উপদেশ দেয় কিভাবে কি করলে ওদের যাতে কোনো ক্ষতি না হয়, আর বিশেষ করে বর্ষার। তারপর দুবার কল করার পর সে ফোন ধরল। সৃজিত নিজেই কথা বলল এবং যা যা আজ হলো সবটা বলে গেল এক নিঃশ্বাসে, আর বারবার রিকোয়েস্ট করলো যাতে তার মা বাবাকে কোনোভাবে না জানায়, তাদের বেকার টেনশনে ফেলে কোনো লাভ হবে না। সেই কাকুটি সব শুনলেন এবং বললেন যে সে 15 মিনিট পর ভিডিও কল করবে আর সবার সাথে কথা বলবে, বিশেষ করে বর্ষার সাথে। ওরাও সব ঠিক করে নিল যে প্রথম থেকে যা যা হয়েছে, যা যা দেখেছে সবই বলবে এক এক করে। তারপর ঠিক 15 থেকে 17 মিনিট পরই সৃজিতের ফোনে ভিডিও কল করলো সেই কাকু। তারপর ফোনটা ধরে সৃজিত সামনের চেয়ারটাতে রেখে দিল এবং ওরা 5 জনেই বিছানায় পরপর বসলো যাতে সবাইকে দেখা যায় ভিডিওতে। কাকু প্রথমেই জানতে চাইলো যে বর্ষা কে। তারপর একে একে ওরা ওদের পরিচয় দিল। উপাসনা পুরোটা বলল যা যা ও দেখেছে প্রথম দিন থেকে। সব শুনে কাকু বলল, আমার কিছু প্রশ্ন আছে তোদের কাছে, তোরা আমাকে সেগুলো ভেবে ঠিকঠাক উত্তর দিবি, কেমন? আচ্ছা, প্রথম যেদিন তোর ওই চুল ছেঁড়া দেখতে পেলি, ঠিক তার আগে তোরা এমন কোনো জায়গায় গেছিলিস যেখানে অনেক গাছপালা আছে, ফাঁকা শুনশান, কিংবা বর্ষা গেছিল চুল খুলে? আর তোরা সবাই সবার রাশি মানে জোডিয়াক সাইনগুলো বলিস, কেমন? তারপর এক এক করে সবাই সবার রাশি বলল এবং উপাসনা বলল, আসলে আমি প্রথম ওই চুল ছেঁড়া বাথরুমে দেখতে পাই, তারপর থেকেই এক এক করে সব ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটতে থাকে কাকু। আচ্ছা কাকু, বলছিলাম যে এই হোমস্টেতে মানে আমরা যেখানে আছি সেটাতেই কোনো খারাপ কিছু নেই তো? আসলে যখন থেকে আমরা এই হোমস্টেতে এসেছি তখন থেকেই এসব অদ্ভুত ঘটনাগুলো ঘটে চলেছে। তাহলে কি এই হোমস্টেটাই ভুতুড়ে? খুব ভয় লাগছে আমাদের কাকু, কিছু একটা করো। আমরা এখান থেকে বেরিয়ে যাব ঠিকই, তবে এইসব কি থেমে যাবে তারপর, নাকি তারপরও আমাদের পিছু ছাড়বে না? মানে এই অশুভ শক্তি আমাদের সাথে আমাদের বাড়ি অবধি চলে যাবে না তো? এত সহজে কি ও ছেড়ে দেবে আমাদের? কাকু সব শুনে একটু ভেবে নিয়ে উত্তর দিল, বুঝতেই পেরেছিলাম, ঠিক যেমনটা ভেবেছিলাম। বর্ষার উপরেই কেন প্রভাব ফেললো আর অন্য কেউ কেন নয়? বর্ষার রাশ হালকা, ওর উপর খুব সহজেই প্রভাব পড়বে। রাশ হালকা মানুষদের উপর কোনো আত্মা বা অশুভ শক্তি খুব সহজেই ভর করতে পারে। এই সব মানুষদের খুব সাবধানে থাকা উচিত। এদের কোনো খারাপ নজর বা কুদৃষ্টি তাড়াতাড়ি লেগে যায়, শরীর খারাপ ইত্যাদিও হতে পারে তার ফলে। কিন্তু আমি শুনে যা বুঝলাম যে তোমাদের হোমস্টেতে কোনো গড়বড় নেই, যেটা তোমরা ভয় পাচ্ছ সেটা নয়, এটুকু আমি নিশ্চিত। তবে প্রশ্নটা হলো, কোথা থেকে এই খারাপ শক্তি পিছু নিল বর্ষার? আচ্ছা, এই হোমস্টেতে আসার আগে অবধি ঠিক কোথায় কোথায় গেছো তোমরা? কি কি করেছো যখন থেকে তোমরা বাড়ি থেকে বেরিয়েছো
সেই সবও আমাকে ডিটেলসে বলো তো। এরপর ওরা সবাই এক এক করে সব ডিটেলসে বলল যা যা ওরা করেছে বাড়ি থেকে বেরোনোর পর থেকে এই হোমস্টেতে ঢোকা অবধি। তো তারপর ওই ট্রেনে রাতের বেলা শুলাম, সেরকম কিছুই আর করিনি। হ্যাঁ, একবার উঠেছিলাম ট্রেনে রাতে ওয়াশরুম যাওয়ার জন্য, তবে একটু ভয় ভয় করছিল, তাই যাওয়ার আগে আমি উপকেও ডেকেছিলাম, কারণ ওয়াশরুমটা একটু দূরে ছিল। তারপর তো দুজনেই ছিলাম। আর তো তক্ষুনি বর্ষাকে থামিয়ে কাকু জিজ্ঞেস করলো, আচ্ছা 1 মিনিট, ট্রেনে রাতে কি তোর চুল খোলা ছিল? মনে করে বলতো, কোথাও কি নেমেছিলিস রাতে ট্রেন থেকে? মানে ওই ট্রেন তো অনেক স্টেশনেই অনেকক্ষণ দাঁড়ায়, তখন অনেক মানুষই ট্রেন থেকে নেমে একটু দাঁড়ায়, জল কেনে, তাদের দেখে তুইও কি নেমেছিলিস? ভেবে বলতো বাবু। উপাসনা খুব উত্তেজিত হয়ে উত্তর দিল, আমি বলছি কাকু, আমি বলছি, মানে ঠিক নামিনি আমরা, তবে আমি আর বর্ষা যখন উঠেছিলাম রাতে ওয়াশরুমে, তখন বর্ষার চুল কিন্তু পুরো খোলা ছিল, আর আমরা কিন্তু বেশ কিছুক্ষণ সেই ট্রেনের দরজা খুলে দাঁড়িয়েছিলাম ওই রাতের বেলায়। আর হ্যাঁ, তখন একদমই শুনশান জায়গা দিয়ে যাচ্ছিল ট্রেনটা, পুরো নিশুতি, দুধারে জলাজমি আর গাছপালায় ভরা ছিল। দেখেই আমাদের গা ছমছম করছিল। তখনও কিন্তু বর্ষার চুলগুলো খোলা ছিল, আর সেই ট্রেনের দরজা দিয়ে আসা হাওয়ায় ওর লম্বা চুল উড়ে এলোমেলো হয়ে যাচ্ছিল। সেটা দেখেই তো আমি ওকে বেঁধে নিতে বললাম, নয়তো নষ্ট হয়ে যাবে চুলগুলো। কিন্তু মানে কাকু, তুমি ট্রেনের ভিতর এইসব কেন জিজ্ঞেস করছো? তাহলে কি যা হওয়ার সেটা সেই রাতে ট্রেনের কামরাতেই হয়েছে? তুমি কি কিছু সন্দেহ করছো? প্লিজ বলো আমাদের। কাকু একটু গলাটা ঝেড়ে নিয়ে বলতে লাগলো, না, ঠিক সন্দেহ না, একেবারে নিশ্চিত হয়ে বলছি। আমি এবার পুরোপুরি নিশ্চিত যে এই অশুভ শক্তি বা যিনি বর্ষার উপর প্রভাব ফেলেছে, যে কুশক্তি ওর উপর ভর করেছে, সেটা আর কোথাও না, ট্রেন থেকেই ওর পিছু নিয়েছে। ট্রেনে সেই লম্বা চুল খুলে ওয়াশরুমে গেছে, তারপর আবার দরজা খুলে দাঁড়িয়েছে ওরম শুনশান জায়গায়, সেখান থেকেই শুরু হয়েছে এইসব। জায়গাটা খারাপ ছিল হয়তো, সেখানেই হয়তো সেই প্রেতাত্মা, মানে সেই অশুভ শক্তি উপস্থিত ছিল তখন। দেখো, একটা কথা বলে রাখি, আমি এইসব নিয়ে ঘাঁটতে ঘাঁটতে কম অভিজ্ঞতা তো হলো না, অনেক এরকম কেসেস দেখেছি, অনেক কিছু ঘেঁটেছি এই বিষয়ে। আমি কোনো খারাপ আত্মা বা অশুভ শক্তি যা এখনও এই পৃথিবীর মায়া ত্যাগ করতে পারেনি, বা যারা এখন ঘুরে বেড়ায় পৃথিবীর আনাচে কানাচে নিজেদের আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ করার আশাতে, মানে যাদের ধরো অপঘাতে মৃত্যু হয়েছে বা অসময়ে মৃত্যু হয়, সেই সব আত্মার এত সহজে শান্তি পাওয়াটা সম্ভব হয় না। তেনারাই এরকম কোনো শরীর খোঁজে নিজেদের অস্তিত্ব পাওয়ার জন্য, নিজেদের শখ মেটানোর জন্য। আর কখনো কখনো সেটা ভয়ঙ্কর ক্ষতি করতে পারে সেই শরীরের, আবার কখনো কিছু না করেও চলে যেতে পারে। পুরোটাই তেনাদের উপর। এই ভুল কোনো দিনও কারোর করা উচিত নয়। এক, লম্বা চুল খুলে রাতের বেলা বা দুপুরবেলা কোনো শুনশান নিশুতু জায়গায় যাওয়া, বা যেখানে সেখানে নিজের চুল কেটে ফেলে দেওয়া, এইসবগুলো খুবই সাংঘাতিক। তবে তোরা ভয় পাস না, কিচ্ছু হবে না। হ্যাঁ, এটা কিন্তু ক্ষতিকারক কোনো অশুভ শক্তি বা আত্মা বলেই আমার মনে হয়। যেভাবে বর্ষা নিজের চুল ছিঁড়েছে আর যা যা শুনলাম, তাতে আমার খুব একটা সুবিধের লাগলো না। কিন্তু তোরা ভয় পেয়ে প্যানিক করিস না, নিজেরা যত শক্ত থাকবি ততই কিন্তু মঙ্গল। আর ওই যে বিড়বিড় করে কিছু বলছে, সেটা বর্ষা নয়, অন্য কেউ বলছে তার নিজের ভাষায়।
তারপর বললি আগুনে ভয় পাচ্ছে, সেটাও কিন্তু ওই খারাপ আত্মারই প্রভাব, কারণ সে আগুনে ভয় পায়। আর ওই যে ওর বিনা কারণে বমি হওয়া, শরীর খারাপ লাগা, সবই কিন্তু সেটারই ইঙ্গিত যে ওর উপর ভর করেছে কোনো প্রেতাত্মা। কাকু একটু থামতেই অলিভিয়া সব শুনে বলল, কাকু আমার কাছে না একটা ভিডিও আছে, তোমাকে দেখাবো? এই বলে তাড়াতাড়ি করে ওর মোবাইলে করা সেই মারাত্মক ভয়ঙ্কর ঘটনার রেকর্ডিংটা দেখালো। সব দেখে কাকু বলল, বুঝেছি, এইসব তিনিই করাচ্ছে বর্ষাকে দিয়ে। বর্ষার ওই সময় কোনো হুঁশই নেই। আমি যা যা বলছি তোরা সেসবগুলো করবি, তাহলেই ঠিক হয়ে যাবে। প্রথমত তোদের সবাইকে খুবই শক্ত সাহসী থাকতে হবে। বর্ষাকে এই সময় চোখে চোখে রাখতে হবে, আর আলো জ্বালিয়ে রাখবি সব সময়। আজ রাতে আলো জ্বালিয়েই থাকবি, আর কাল যত তাড়াতাড়ি সম্ভব সেই আশেপাশে থাকা কোনো মন্দিরে গিয়ে ভালো করে পুজো দিতে হবে। ভালো হয় যদি শিব মন্দির হয়, পুজো দিবি বর্ষার নামে। তারপর সেই প্রসাদ তোরা সকলে খাবি। তারপর বর্ষার মাথা থেকে একটু চুল কেটে সেটাকে ভালো করে মুড়িয়ে সেই পুজো করা ঠাকুরের ফুলটা ছুঁয়ে দিয়ে জলে ভাসিয়ে দিবি। আর জল যদি সেখানে না পাস, তবে কোনো পরিষ্কার জায়গায় ফেলে দিবি। আর একটা কথা, ফেলে দেওয়ার সময় তাতে একটু থুতু দিয়ে তারপর ফেলে দিস। মনে রাখবি, বর্ষা কিন্তু মন্দির ঢুকতে চাইবে না, কিন্তু জোর করে ঢোকাতে হবে। এই কটা জিনিস যদি ঠিকঠাক করতে পারিস, তাহলেই আর কোনো অসুবিধা হবে না। তোদের এটা আমি নিশ্চিত করে বলছি। আর এইগুলো কেন করতে বললাম, এই চুলের ব্যাপারটা, এইসব আমি তোদের পরে একদিন বলবো ডিটেলসে। তোরা ভয় পাবি না, একসাথে থাকবি, কিচ্ছু হবে না। আর কোনো রকম বিপদের আশঙ্কা করলেই আমাকে আগে ফোন করবি, আমি সব সময় আছি তোদের পাশে। বর্ষা, তোর কিচ্ছু হবে না। কালই এইগুলো করলে আবার একদম ঠিক হয়ে যাবি, কেমন? কিন্তু এর পর থেকে একটা কথা মাথায় রাখবি, লম্বা চুল খুব সুন্দর, কিন্তু খুব সাবধানে থাকতে হবে। লম্বা চুল এলোমেলো করে খুলে যেখানে সেখানে যেতে নেই, ভুলেও যাবি না। আর চুল কেটে যেখানে সেখানে ফেলবিও না, থুতু না দিয়ে। চুল কেটে সবসময় থুতু দিয়ে ফেলতে হয়, এটারও অনেক কারণ আছে। এমনিতেই তোর রাশ হালকা, ফলে খারাপ কিছু তোকে আগে বশ করতে সক্ষম হবে, মাথায় রাখবি। আর হ্যাঁ, যার মোবাইলে ওই ভিডিওটি আছে ওইটা ডিলিট করে দাও। এইসব জিনিস রাখা ভালো নয়, একদমই ভালো নয়। এখন তবে রাখি, তোরা সবাই সাবধানে থাকিস, কিচ্ছু হবে না। এই বলে কাকু ফোন রাখলো, আর ওরা চুপচাপ বসে রইল। তখনও কাকুর বলা কথাগুলোই ওদের মাথায় চলছে। এমন সময় দরজায় টোকা পড়তেই ওরা যেন চমকে উঠল। আমি গো, মল্লিকা, তোমরা ডিনার করবে না? খাবার কিন্তু রেডি, চলে আসো, নয়তো ঠান্ডা হয়ে যাবে। দরজার বাইরে দিয়েই মল্লিকাদি বলল। তারপর ওরা 5 জনেই তাড়াতাড়ি করে নিচে চলে গেল খেতে। খেয়ে দিয়ে এসে ওরা 5 জনেই ওই ঘরটায় বসে ওই সব নিয়েই আলোচনা করতে লাগলো। আর অলিভিয়া সেই কাকুর কথা মতোই তাড়াতাড়ি করে মোবাইল থেকে ওই মারাত্মক ভিডিওটা ডিলিট করে দিল। সারাদিন এত ধকলের পর সবারই চোখ লেগে যাচ্ছে ঘুমে। আবার সেই ভয়াবহ ঘটনার কথা মনে পড়তেই সজাগ হয়ে যাচ্ছে সবাই। আবার যদি লোডশেডিং হয়ে যায়, সেই অন্ধকার ঘর, সেই বিড়বিড় শব্দ মনে পড়লেই শিউরে উঠছে ওরা। যাই হোক, এরকমভাবেই সারা রাত কেটে গেল। পরের দিন ভোরবেলা উঠেই ওরা স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেল মন্দিরের উদ্দেশ্যে। আগের দিন ডিনার করার সময়ই ওরা মল্লিকাদের থেকে জেনে নিয়েছিল সামনাসামনি কোনো শিবের মন্দির আছে কিনা। দার্জিলিং ম্যালের পাশেই একটা বড় মহাকাল মন্দির আছে, খুবই জাগ্রত। সেখানেই যাবে বলে ওরা রওনা দিল। আর কিষানকেও কল করে রেখেছিল আগের রাতেই, সেও ততক্ষণে এসে হাজির হয়েছে। কাকুর কথা মতোই ওরা সব কিছুই পালন করছিল। বর্ষার একটু চুল কেটে রেখেছিল ওদের কাছে। তারপর মন্দিরের সামনে পৌঁছতে দেখলো পাহাড়ের কোলেই বিশাল মন্দির, মানে পাহাড় কেটেই বানানো। সে কি অপরূপ শোভা তার! উল্টো দিকেই খাদ, মাঝে সরু রাস্তা,
আর তার গায়েই পাহাড় কেটে কেটে বানানো রাস্তা দিয়ে উঠে গেলেই মহাকাল মন্দির। দুধারে গাছে ভরা। ওখানে যেতেই ওদের যেন মন শান্ত হয়ে গেল। অনেকটা উঠতে হয় খাড়াই রাস্তা। তবে ঠিক কাকু যেমনটা সন্দেহ করেছিল যে বর্ষা উঠতে চাইবে না, মন্দিরের ভিতর যেতে চাইবে না, ঠিক তাই। বর্ষা অনেকটা উঠে আর কিছুতেই যেতে চাইছে না। আসলে ওইটা বর্ষা নয়, হয়তো ওর উপর থাকা সেই অশুভ শক্তি ওকে আটকাচ্ছে। তো যাই হোক, যে কোনো প্রকারে ওকে ধরে নিয়ে যাওয়া হলো। বিশাল বড় মন্দির। ওই উঁচু থেকে দূরের সবুজ পাহাড় দেখেই যেন আবার ওরা সেই পাহাড়ের মায়ায় আবদ্ধ হয়ে গেল। তারপর মহাকাল দর্শন করে ফুল প্রসাদ দিয়ে পুজো দিল বাবা মহাকালের কাছে বর্ষার নামে। বর্ষা অদ্ভুতভাবে এখন খুবই স্বাভাবিক। এই দুদিনে যে ও ছাড়া ছাড়া থাকছিল, অসুস্থ লাগছিল, এখন যেন পুরোই উল্টো, অনেকটা প্রাণোচ্ছল। তবে কি এবার ঠাকুরের কৃপায় ওর উপর সেই শক্তির প্রভাব কেটেছে? ওরা বেশ কিছুক্ষণ ওই পাহাড়ের কোলেই বসে রইল। কত শাঁখ ঘণ্টার শব্দ, ঠান্ডা ফুরফুরে হাওয়া, ধূপধুনোর গন্ধ, আর এদিকে নানা পাখির কিচিরমিচির শব্দ। মাঝে মাঝে হনুমানের উৎপাত, আর সেই ভীষণ সুন্দর রোদের আলোয় সজ্জিত পাহাড়ের শোভা। সব মিলিয়ে এবার যেন ওদের মন থেকে সব ভয় ভীতি দূর হলো। ওরা একটু নিশ্চিন্ত হলো। তারপর সেই বর্ষার কাটা চুলগুলোতে একটু ঠাকুরের ফুল ছুঁয়ে সেই মন্দির থেকেই নামার পথে পাহাড়েরই একধারে পরিষ্কার জায়গাতে রেখে দিল। আর হ্যাঁ, কাকুর কথা মতো একটু থুতু দিয়ে তারপর ফেললো সেই চুলের গুচ্ছ। তারপর নেমে এসে সেই প্রসাদ খেলো ওরা সবাই। আর এবার ম্যালটা ঘুরে দেখতে লাগলো। দার্জিলিং ম্যালের সৌন্দর্যের কথা ওরা এতদিন শুধু শুনেই ছিল, আজ সেটা চাক্ষুষ দেখছে। তারপর ম্যালেরই এক সাইডে বসে কাকুকেও ফোন করে সবটা জানালো। আর কাকু আশ্বাস দিল যে ব্যাস, এবার সব দোষমুক্ত, বিপদমুক্ত, আর কিচ্ছু হবে না। আর যা যা বলেছে মাথায় রাখতে, তাহলেই কোনো অসুবিধা হবে না। এবার ওরা শুরু করলো প্রাণ খোলা আনন্দ, মজা, উচ্ছ্বাস। আর বর্ষাও পুরোপুরি স্বাভাবিক। ম্যালের চারপাশে অনেক মার্কেট, জামা কাপড়ের দোকান, ব্যাস আর পাইকে। এবার শুরু হলো ওদের শপিং পর্ব। যাই হোক, সেদিন ওদের দার্জিলিংয়েই থাকা, আর পরের দিন রাতের ট্রেন। তো এই দুদিন ওরা নিশ্চিন্তে আনন্দ করলো, মজা করলো, আর কোনো রকম ক্ষতি হয়নি ওদের। অলিভিয়া বাড়ি ফিরে নিজেই এই ঘটনাটার ব্যাপারে লিখেছিল। তাহলে বুঝতে পারছো তো, রাশ হালকা মানুষেরা কেন সাবধানে থাকবে। আমি একদম ফার্স্ট পার্টেই তোমাদের বলেছিলাম যে শেষে এসে বুঝতে পারবে। আর লম্বা চুল যাদের, তারাও কিন্তু একটু খেয়াল রেখে সব কিছু করবে। এরকম ঘুরতে গিয়ে ভয়াবহ বিপদে পড়লে ঠিক কেমন হয় সেটা ভাবতেও যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। এরকম আরও প্রেতাত্মার ঘটনা আমি তোমাদের আগেও শুনিয়েছি আমার এই চ্যানেলেই। যেমন সুন্দরবনের রহস্য, সেই ভয়াবহ সুন্দরবনের প্রেতাত্মার গল্প, বা এই কলকাতার বাড়িতেই ঘটা ভুতুরে সব ঘটনা। না শুনে থাকলে স্ক্রিনে আসা ভিডিওগুলিতে গিয়ে এখনই শুনে নিতে পারো। আজ তবে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। দ্য ডার্ক প্লেসে।